পড়ব। প্রথম, এটা কেন আমাদের পড়া উচিত? একটা রোডের, বিশেষ করে রোডের সেফটিটা সাথে রিলেটেড হলো রোড অ্যাক্সিডেন্ট আর ট্রাফিক কনজেশন। ট্রাফিক কনজেশন হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, এগুলি তো রোড সেফটির সাথে সম্পর্কযুক্ত। এগুলি হলে তো রোডটা সেফটি থাকে না। তো রোড সেফটি থাকে না কেন? প্ল্যানিংটা ঠিক মতো হয় না বলেই। আমি প্রপারভাবে প্ল্যানিং করতে পারি না, ডিজাইন করতে পারি না। যেমন বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টের ওয়ান অফ দ্য রিজন হলো, আমরা যখন ব্রিজ তৈরি করি, রাস্তার মধ্যে যে কালভার্ট তৈরি করি, রোড উইডথের তুলনায় কালভার্টের উইডথ কমিয়ে দিই। কিন্তু ওইখানে উইডথ কমাবো কেন? বরং ওখানে আরো বাড়িয়ে দেওয়া উচিত। কারণ ন্যারো হয়ে যায়, তখন তো দুটো কার, অপোজিট দুটো কার পাশাপাশি চলে আসবে। তো এটা বরং আরো বেশি, রোড উইডথের তুলনায় ব্রিজের উইডথ বেশি থাকা কথা ছিল। কিন্তু আমাদের যেই প্ল্যানিং বা ডিজাইনে এই জিনিসটা ভুল হয়। এটা রোড অ্যাক্সিডেন্টের ওয়ান অফ দ্য মেইন রিজন ইন বাংলাদেশে। তো আমরা প্ল্যানিং পড়ার আগে রোড অ্যাক্সিডেন্টটা পড়তেছি এবং রোড ট্রাফিক কনজেশনটা পড়বো। কারণ এই দুটোর কারণেই রোডের সেফটি নষ্ট হচ্ছে, এবং আমাদের এটার সাথে যে প্ল্যানিং এর সম্পর্ক, সেই জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করার দরকার। তো রোড অ্যাক্সিডেন্টের আগে রোড সেফটি বলতে কি বুঝি? রোড সেফটি মিন্স নো অ্যাক্সিডেন্ট অন দ্য রোড. Road traffic safety means to safely driving the road, to ensure that there is no harm or the driver of vehicle do not causes any harm to any other vehicle or moving vehicle. সোজা কথা হলো, আমার কোনো রোড সেফটি হলো ওখানে কোনো গাড়ি অন্য গাড়িকেও ধাক্কা দিবে না, বা অন্য প্রপার্টিজও ধ্বংস করবে না, এবং প্লাস অন্য হিউম্যান বিইংকেও ধাক্কা দিবে না, অন্য ভেহিকেলকেও ধাক্কা দিবে না, এবং প্লাস কোনো প্রপার্টির কোনো ক্ষতি করবে না। এটাই হলো রোড সেফটি। একেবারেই কোনো রকম অ্যাক্সিডেন্ট, আর রোড অ্যাক্সিডেন্ট হলো an accident whose occur often public ট্রাফিক রেজাল্টিং ইন এইদার ইনজুরি হইতে পারে, আর লস অফ লাইফ হইতে পারে, অথবা ড্যামেজ টু প্রপার্টি হইতে পারে। অ্যাটলিস্ট ওয়ান ভেহিকেল এটাতে যুক্ত থাকতে হবে। একটা ভেহিকেলের মাধ্যমেও অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং ওইখানে তিনটা ঘটনার একটা ঘটতে হবে: প্রপার্টি ড্যামেজ হইতে হবে, পাবলিক ইনজুরি হইতে হবে, অথবা লস অফ লাইফ হইতে হবে। এখন আমরা একটা পার্সন যদি একটা রোড অ্যাক্সিডেন্টের 30 দিনের মধ্যে মারা যায়, তাইলে ধরা হয় ওটা রোড অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। যদি এটা 30 দিনের বেশি হয়ে যায়, তার অন্য কোনো প্রবলেম ছিল, সেই এটা ধরে না হয়। যখন ডাটা অ্যানালাইসিস করে পরে ডেথ দ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট ইজ, কেন বলতে বোঝা যায় একটা অ্যাক্সিডেন্টটা কত মারাত্মক, এটা কি ফেটাল না ইনজুরিয়াস বেস, সেই জিনিসটা বোঝানো হয়। আর সেভারিটি বলতে ওইখানে কতবার অ্যাক্সিডেন্টটা ঘটেছে, ডেঞ্জারাস অ্যাক্সিডেন্টটা ঘটেছে। যত বেশি বার ঘটবে, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, সেভারিটি তত বেশি হবে। আর ক্যাজুয়ালিটি নির্ভর করে ওইখানে কত বেশি লোক মারা গেছে বা কত ফেটাল হয়েছে সেটার উপরে।
ওকে, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হলো অ্যাটলিস্ট একজন যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় তাকে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বলা হয়। তো অ্যাক্সিডেন্টের টাইপ আছে। অ্যাক্সিডেন্ট টাইপ পড়ানোর আগে আমি একটা কথা বলি, সেটা একটু ভালো করে মনে রাখবেন। জেনারেলি ড্রাইভাররা বা একটা ভেহিকেল যে অ্যাক্সিডেন্ট হয় বা ড্রাইভারদের কারণে যে অ্যাক্সিডেন্ট হয়, এখানে দুটো ঘটনা ঘটে। একটা হলো রাইট অফ ওয়ে ভায়োলেশন হয়, মানে আমি রাস্তায় যেইভাবে চলার কথা সেটা, এটাকে বলা হয় রাইট অফ ওয়ে ভায়োলেশন। আরেকটা হতে পারে লস অফ কন্ট্রোল। এই দুটো নেই, যত বড় অ্যাক্সিডেন্ট হয় সেই দুটো সবগুলি এই দুটো কারণেই হয়ে থাকে। প্রথমটা হলো, অ্যাক্সিডেন্টের নাম হলো আর এটা হলো ইনজুরি ডোমিনেন্ট অ্যাক্সিডেন্ট। তাকে অনেক ক্ষেত্রে শান্ট বলা হয়, SHUNTS, SHUNTS, শান্ট। এটাকে শান্টও অনেক বইতে দেখবেন যে রেয়ার অ্যান্ড কলিশনকে ব্রেকেটে শান্ট বলা হয়। ওকে, তারপরে হচ্ছে রাইট টার্ন কলিশন, এটাও ইনজুরি ডোমিনেন্ট অ্যাক্সিডেন্ট। ওকে, তারপরে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল কলিশন, এটাও ইনজুরি ডোমিনেন্ট অ্যাক্সিডেন্ট। এটা লস অফ কন্ট্রোলের ক্ষেত্রে হয়ে থাকতে পারে। তারপরে হচ্ছে ব্রাশ সাইড সুইপস, এটা দুটা বাসের যখন কম্পিটিশন লাগে তখনও হইতে পারে। ট্রেন ট্রেনেরটা আমি দেখিয়েছি, এরকম দুটো ট্রেন একই লাইনে ঢুকার জন্য যখন করে তখন এই জিনিসটা হয়ে থাকে। এটা ওভারটার্নিং, এটা হয় লস অফ কন্ট্রোলের কারণে। এর আগেরটাও লস অফ কন্ট্রোলের কারণে, এটাও লস অফ কন্ট্রোলের কারণে। হিট অবজেক্ট অন রোড, এটাও লস অফ কন্ট্রোলের কারণে। এটা রাইট অফ ওয়ে ভায়োলেশনের কারণে নয়। হিট অবজেক্ট অফ দ্য রোড, এটাও হলো লস অফ কন্ট্রোলের কারণে। ওকে, প্যাডেস্ট্রাইন অ্যাক্সিডেন্ট, এই দেখেন আমরা হাউ টু ইউজ দ্য রোড এটা জানি না। রোডের যেখান দিয়ে ক্রসিং করার কথা সেখানে করতে হয়। এখানে কার্ল লুইসের 100 মিটার দৌড় মারা শুরু করে দিয়েছেন। এগুলি রাস্তার এটা মানে আমি রাস্তা কিভাবে ব্যবহার করে, ওয়ে অফ ভলিউশন অফ দ্য রোড, সেটা হয়েছে প্যাডেস্ট্রাইন অ্যাক্সিডেন্টের একটা উদাহরণ। শীতটা দেখা যায়, এই শীতটা দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা এর যায়। আগে একটু কথা বলে নি, এর আগে একটু এখানে একটু কথা বলে নি। এই যে অ্যাক্সিডেন্টগুলি হয়েছে, এই অ্যাক্সিডেন্টগুলি আমরা তো এরকম নাম লেখে করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। সেই জন্য আমরা এরকম শীট আছে, এই শীট ফিল আপ করে এটা করা হয়। দেখেন সাইন দিয়ে দিয়ে, ওই সাইন আছে, সাইনগুলি ইউজ করে এটা কোন ধরনের অ্যাক্সিডেন্ট এটা বোঝা যাবে। পাশে সিম্বল আছে, ওই সিম্বলগুলি ইউজ করে আমরা এই শীটটা পূরণ করে থাকি। পূরণ করে থাকলে যেটা হলো যে আমি এক শীটে অনেক বেশি ডাটা দিয়ে থাকি। এগুলি এই যে এইসব জিনিসগুলি ফিল আপ করা হয়, এটা
এই ফিল আপটা আমরা অনেক রকমের করতে পারি। ড্রাইভার বিহেভিয়ার কোশ্চেনিয়ার সলভ করে করতে পারি, ড্রাইভার বিহেভিয়ার কোশ্চেনিয়ার সলভ করে, বা ড্রাইভিং স্টাইল কোশ্চেনিয়ার সলভ করে করতে পারি, ডিসিশন মেকিং কোশ্চেনিয়ার তৈরি করে এটা করতে পারি। আবার বলতেছি, ড্রাইভার বিহেভিয়ার কোশ্চেনিয়ার দিয়ে করতে পারি, ড্রাইভিং স্টাইল কোশ্চেনিয়ার। ড্রাইভিং স্টাইল কোশ্চেনিয়ার হলো একটা গাড়ি কত ফাস্ট চলতেছে সেটা মেজার করার ওই কোশ্চেনিয়ারের মধ্যে থাকবে। কত দ্রুত ওই গাড়ি ড্রাইভিং করা হচ্ছে, মেজার দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফাস্ট ড্রাইভিং। এটা হচ্ছে ড্রাইভিং স্টাইল কোশ্চেনিয়ারে একটা কোশ্চেন থাকে, সেখান থেকে গেস করা হয় যে ড্রাইভার কত স্পিডে গাড়ি চালাচ্ছিল। আর ডিসিশন মেকিং কোশ্চেনিয়ার, সেটা ড্রাইভিং বিহেভিয়ার কোশ্চেনিয়ার আর ড্রাইভার বিহেভিয়ার কোশ্চেনিয়ার আর ড্রাইভিং স্টাইল কোশ্চেনিয়ার, এই দুটোর মিশ্রণেই ডিসিশন মেকিং কোশ্চেনিয়ার তৈরি করে থাকা হয়। আরেকটা জিনিস আপনারা স্যার মনে রাখবেন, কুইশনিয়ার জিনিসটা কি স্যার? কোশ্চেনিয়ার মানে কুইশনিয়ার। আমরা ধরেন একটা এলাকায় ভিজিটে গেলাম। তো একটা গিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, আপনি দিনে কতক্ষণ গাড়ি চালান, কত স্পিডে গাড়ি চালান। তারপরে আপনি উম, এ, দ- দ- রু- শহরের ভিতরে কত স্পিডে গাড়ি চালান, শহরের বাইরে যখন হাইওয়েতে চালান তখন কত স্পিডে চালান, আপনি কত বছর ধরে ড্রাইভিং করছেন, পুরো ড্রাইভিং ইয়ারে আপনি কতবার অ্যাক্সিডেন্ট করেছেন। সে তো বলবে একবারও না, কিন্তু তারপরে বলবে আপনি কি কখন আপনাকে কোশ্চেনিয়ারের মাধ্যমেই ওনাকে থেকে বের করতে হবে যে আপনি কি কখনো খুব বেশি ইনজুরিতে পড়ছিলেন, কেন ইনজুরিতে পড়ছিলেন। তখন ওনার মুখ দিয়ে বের হয়ে যাবে, দেখবেন আপনি কোশ্চেন করে করে তার থেকে আনসার বের করতে হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওকে। এইসব ফিল আপ করে এইখানে দেখেন, ফেটাল অ্যাক্সিডেন্টে ওখানে একটা মানুষের ছবি দিয়েছি, মানে একটা মানুষ ইনজুরি হয়েছে। ফেটাল মানে মৃত্যুবরণ করেছে। উম, ঠিক আছে? আমরা একজন মানুষ, ওখানে যদি দুইজন ছবি থাকতো, দুইজন মানুষ মারা গেছে, এটা বোঝা যেত। তারপরে আরেকটা জিনিস দেখেন, এখানে এই চার্টের মাধ্যমে আমরা ট্রাফিক মুভমেন্ট বুঝাচ্ছি। ধরেন এটা চার রাস্তার মোড়, একটা ইন্টারসেকশন, কোন জায়গা কোন দিক থেকে কত গাড়ি, যেমন এখানে লেখা আছে যে আমার 1050, দেখেন লেখা আছে সেখানে থেকে 50টা গাড়ি যাচ্ছে নর্থের দিকে, আর সাউথের দিকে আসতেছে 150টা গাড়ি, সোজা চলে যাচ্ছে 850টা গাড়ি। দেখেন 850, 150 আর 50 যোগ করলে কত হয়, 1050 হয় কিনা? হয়। জি স্যার। দেখেন এই চার্ট থেকে খুব সহজেই আপনি বুঝতে পারতেছেন আপনার গাড়ি কোন দিকে মুভমেন্ট করছে। এরকম চার্টও আমরা ব্যবহার করি। তাতে কি হয় যে অনেক বেশি ইনফরমেশন থাকে খুব কম, মানে খুব কম জায়গার মধ্যে। ওকে। তো অ্যাক্সিডেন্টের মধ্যে আমি কিছুক্ষণ আগে বলেছি ফেটাল অ্যাক্সিডেন্ট, ফেটাল অ্যাক্সিডেন্টের ডেফিনিশনও কিছুক্ষণ আগে দিয়েছি। আরগুলি ইনজুরি বেজ অ্যাক্সিডেন্ট হলো রেয়ার এন্ড অ্যাক্সিডেন্ট, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টে, তারপরে ব্রাশ অন অ্যাক্সিডেন্ট, এগুলি হলো ইনজুরি বেজ অ্যাক্সিডেন্ট। আর ফেটাল অ্যাক্সিডেন্টের মধ্যে মেইনলি উদাহরণ হলো হেড অন, আরেকটা হলো প্যাডেস্ট্রাইন অ্যাক্সিডেন্ট। ওকে। আমাদের বাংলাদেশে স্টাডি করে দেখা গেছে টোটাল অ্যাক্সিডেন্টের রোডের কারণে হয়েছে সেটার পরিমাণ হয়েছে 28 থেকে 34%। হিউম্যান বিইং এর ভুলের কারণে হয়েছে, বিহেভিয়ার মানে আমি কিভাবে রাস্তা
ইউজ করতো, এটা জানি না 93 থেকে 94% অ্যাক্সিডেন্ট হিউম্যান বিইং এর এররের কারণে। এটা ড্রাইভার হইতে পারে, তারপরে এটা মানুষ প্যাডেস্ট্রাইন হইতে পারে, যারা রোড ইউজ করে তাদের সবার কারণে এটার হলো 93 থেকে 94%। আর রোডের ডিজাইন ভুল হয়েছে, কিছুক্ষণ আগে আমি ব্রিজের কথা বলেছি, সেটার কারণে টোটাল 28 থেকে 34% বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়। আর ভ্যাকেল, পুরাতন ভ্যাকেল ব্যবহার করছেন, যে ভ্যাকেল ব্যবহার করার অনুপযোগী এরকম ভ্যাকেল ব্যবহার করছেন, তার কারণে হলো 8 থেকে 12% অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি বুঝাইতে পারছি? কি ঠিক আছে? জি স্যার। ওকে। জি স্যার। ওকে, এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, যে আমরা এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যে আহ, পরবর্তী মানে অ্যাক্সিডেন্টের পরে ওই ভেহিকেলের স্পিড কত থাকে, যেমন লেখা আছে VA3, it will speed of vehicle after the collision considering the same speed of the both, yeah, V2, speed of moving vehicle before collision। ধরেন একটা ভেহিকেল V2 বেগে চলতেছে, আরেকটা ভেহিকেল আর অন্য বেগে চলতেছে, পরে দুটো ধাক্কা খেলো, ধাক্কা খেলার পরে VA3 হলো। ধরেন এখানে MA একটা ভেহিকেল, MB একটা ভেহিকেল, তাইলে আমরা এই যে রিলেশনশিপ এক স্পিডের সাথে আরেক, সেটা এইভাবে বের করে থাকে, এটাকে মোমেন্টাম ইকুয়েশন বলা হয়ে থাকে। এখানে একটা অঙ্কও দেখতে পারেন, দে- দেখতেছেন অঙ্ক? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে। স্যার, এ এম এ এবং ভ্যাকেল, এম বি এই জিনিসটার কোনটা কোনটা দিয়ে তখন ধরবো স্যার? হ্যাঁ দেখাচ্ছি। এ ভ্যাকেল অ্যাপ্লাই ব্রেক অ্যান্ড স্কিড থ্রো এ ডিস্টেন্স 40 মিটার, মানে সে ব্রেক দিল 40 মিটার, মানে ঘর্ষণের কারণে সামনে চলে আসলো। বিফোর কোলাইডিং উইথ অ্যানাদার পার্ক ভ্যাকেল, একটা ভ্যাকেল পার্ক ছিল, ওয়েট অফ দ্য ভ্যাকেল হুইচ ইজ 60% অফ দ্য ফর্মার, মানে যেটা পার্ট ছিল সেটার ওয়েট হলো 60% অফ দা, যে এটা মুভিং ছিল সেই ভ্যাকেলের। কম্পিউট দ্য ক্রিটিক্যাল স্পিড অফ মুভিং ভ্যাকেল ইফ ডিস্টেন্স ট্রাভেল বাই বোথ ভ্যাকেল আফটার কলিশন ইজ 12 মিটার স্টপ বিফোর স্টপ, কনসিডার দ্য ফ্রিকশনাল coefficient 0.60। ওকে, ওকে। Yes, yes, sir. তাহলে V3টা কি বললাম? কলিশনের পরে যেই বেগ হয় সেটা। তো কলিশনের পরে, ব্রেকের পরে সে 12 মিটার গিয়ে সে থেমে গেছে, ঠিক না? শেষ বেগ হলো 0, আদি বেগ হলো V3, কলিশনের পরে যে বেগ হলো V3। তাইলে আমরা V² = U² + 2 GS, বা এখানে ফ্রিকশন আছে দেখে GFS। তো এখন যেহেতু U² হলো 0, উম, তো এখানে যদি করি আমরা V3 সমান পেয়েছি √² 2GFS। ঠিক আছে? হ্যালো, হ্যালো। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, জি তো স্যার। এখানে ঠিক আছে সেইভাবে, স্যার। ঠিক হ্যাঁ আছে স্যার। এখানে, হ্যাঁ V0 ধরবেন, U-, যেহেতু এটা থেমে যাচ্ছে, এটা কি থেমে যাচ্ছে, সেই জন্য হচ্ছে V² = U² - 2 FGS। তো ভি সমান 0, ইউটাই হলো মুভিং ভ্যাকেল, যেটা কলিশনের পরে V3, V3 পেয়ে গেলাম। এটা এরকম করে 12 মিটার গিয়েছে, তাহলে 11.83 মিটার পার সেকেন্ড পেলাম V3। আমরা জানি V2 সমান MA+MB+A। আমি কি করেছিলাম, বলেছি MB মানে সেকেন্ড ভ্যাকেল যেটা, সেটা প্রথমটার 60%, এই জন্য MA
0.6 এম এ ডিভাইড বাই এম এ করেছি। যেটা মুভিং ভ্যাকেল ছিল সেটা হচ্ছে এম এ, আর যেটা স্লো ভ্যাকেল সেটা হলো এমবি। তো করে আমরা এখান থেকে খুব সহজে এটা পেয়ে যাই। তার আরেকটা পাক জিনিস বললো। পাক যে হ্যাঁ, তার পাক যে ভেহিকেল ওইটা হচ্ছে এমবি। এমবি হলো স্লো ভ্যাকেলটা, আর এম এ হলো মুভিং ভ্যাকেলটা। জি স্যার। মুভিং ভ্যাকেলটা হলো এম এ, আর যেটা স্লো ভ্যাকেল সেটা হলো এমবি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপরে তো আমরা খুব সহজে এই ইকুয়েশন বসিয়ে সলভ করতে পারি, এটাই কাজ করেছে। এখান থেকে যেই কোনো কিছুই বের করা সম্ভব। আরেকটা জিনিস আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের রোড অ্যাক্সিডেন্ট হয়, আরেকটা কি হয়, ট্রাফিক কনজেশন হয়। ট্রাফিক কনজেশন হলে মানুষের সবচেয়ে বিরক্তকর জিনিস কি হয়, মানুষের ডিলে হয়, মানুষ টাইম লস করে, ঠিক না? ডিলে ইয়েস স্যার। হয় হ্যাঁ না? স্যার। জি স্যার। কারণ মানুষ তো ওখানে বসে থাকে, কোনো কাজ না করে বসে থাকে, মানুষের ডিলে হয়। তো এখন আমি আর জ্যাম হইলে দেখবেন যে টেলিভিশন রেডিওতে বলে আজকে চন্দ্রায় 60 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম চলতেছে, গাজীপুরে 12 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম চলতেছে, ঠিক না? ইয়েস স্যার। এটা বলে। এটা কিভাবে বের করে? এই বের করাটা আমি তো আগে ইম্প্যাক্টগুলি বুঝতে হবে, ইম্প্যাক্টগুলি মানুষকে জানাইতে হবে যে এটার কারণে। ধরেন আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। Consider a road segment of six lane with a capacity of 2400 vehicle per hour per lane. ঠিক আছে? It was calculated that the storage density is 75 vehicle per meter. মানে ক্যাপাসিটি, রোডের একটা ক্যাপাসিটি থাকে, সেটা সিগমেন্ট ডিমান্ড ইজ ফাউন্ড টু বি 2800 vehicle per hour lane। মানে ডিমান্ড হলো 2800 দেওয়া আছে, কিন্তু ক্যাপাসিটি হলো 240, মানে একটা 6 লেনের রাস্তার ক্যাপাসিটি হলো 2400, কিন্তু আমরা চাচ্ছি ওই রাস্তা দিয়ে 2800 ভেহিকেল পার আওয়ারে চালাইতে। তাইলেই তো ট্রাফিক জ্যাম হবে, হবে না? জি স্যার। জি স্যার। ক্যাপাসিটির আমার রোডের ক্যাপাসিটির চেয়ে বেশি ভেহিকেল চালাইলেই ট্রাফিক কনজেশন হবে, নাইলে কিন্তু কনজেশন হবে না। হবে? না স্যার। না স্যার। যদি ক্যাপাসিটি আমি 2000 রাখতাম, তাহলে তো ফ্রিলি গাড়ি চলে যেত। জি স্যার। হ্যাঁ, মানে ক্যাপাসিটি 2400 রাখলাম, কিন্তু আমি ডিমান্ড যদি রাখতাম 2000, তাইলে কিন্তু খুব সহজেই চলে যেত, যে কারণ যেহেতু ক্যাপাসিটি, রাস্তা বড়, ভেহিকেলের সংখ্যা কম, তাহলে তো গাড়ি যাবেই। আমি এই যে ধরেন এই যে সার্ভে এইসব ডাটাগুলি দেখালাম, এই ডাটা দেখিয়েছি সার্ভে করে, 2 ঘন্টা সার্ভে করে পেয়েছি। ক্যালকুলেট দ্য কিউ লেন্থ দ্যাট ইজ ফর্ম ডিউ টু দ্য কনজেশন। কিউ লেন্থ মানে কত কিলোমিটার লম্বা লাইন হবে, সেই জিনিসটা, সেটা কিভাবে কিউ লেন্থ পার্টিকুলার সিগমেন্টে বের করে। কিউ সমান টি ইন্টু ভি মাইনাস সি। ভি মানে অ্যাকচুয়াল কতটা ভ্যাকেল আছে, মানে ডিমান্ড কত, মাইনাস ক্যাপাসিটি, ডিভাইডেড বাই কয়টা লেন, এন হলো লেন সংখ্যা, আর প্রত্যেকটা লেনের স্টোরেজ ক্ষমতা কত, ডিএস হলো স্টোরেজ ক্ষমতা। তাইলে এখানে দেখেন আমি লেন দিয়েছি, এন হলো 6টা, টি হলো 2 ঘন্টা সার্ভে করেছি, সিগমেন্ট ক্যাপাসিটি হলো 2400 ভেহিকেল পার আওয়ার লেন, সিগমেন্ট ডিমান্ড হলো 2800 ভেহিকেল পার আওয়ার পার লেন, আর স্টোরেজ ডেন্সিটি ডিএস 75। এটা বসিয়ে আমি দেখেন টি মানে হচ্ছে 2 ঘন্টা সার্ভে করেছি, 6 ঘন্টার করলে 6 ঘন্টা হতো। এখন 2800 ইন্টু 6 কেন করেছি, এটা হচ্ছে পার লেইনের, এখানে পার লেইন লেখা আছে, তাহলে 6টা লেইনের ক্যাপাসিটি হলো 2800 ইন্টু 6, আর ক্যাপাসিটি হলো 2400 ইন্টু 6। 6টা কমন নিয়েছি,
আর এর নিচে একটা 6 আছে, কারণ হচ্ছে নাম্বার অফ দ্য লেন। আর ডেন্সিটি হলো 75 দিয়ে এটা করে এখান থেকে যত মিটার পাবো সেই মিটারটা হলো কিউ লেন্থ। খুব সহজে বের করা যায় না? জি স্যার। এর পরেরটায় আসেন, দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, পরেরটায় আসেন যে আমার কত সময় নষ্ট হয়েছে এবং কতজন স্যার একটু জুম মানুষের। করলে ভালো হয় স্যার। হ্যাঁ, জুম। কত, দেখি। দেখা যায়? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আমি কতজন পার্সন ক্ষতিগ্রস্ত হলো সেই সংখ্যাটা এই যে ট্রাফিক জ্যামের কারণে সেটাও বের করা যায়। বা টোটাল আমার কতজন পার্সনের কত ওয়ার্কিং আওয়ার নষ্ট হয়েছে। কেমনে বের করি সেটা একটু দেখেন। একটা ছোট্ট প্রবলেম দিয়ে করালে জিনিসটা আপনারা ক্যাচ করতে পারবেন। অন এ 2.8 কিলোমিটার লং লিংক রোড একটা রাস্তা আছে, সেটা হচ্ছে 2.8 কিলোমিটার লম্বা। ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট দ্য ডিমান্ড, এখানে দেখা যায় না, demand is 1000 vehicle per hour with a mean speed in the link is 12 কিলোমিটার per hour। মিন স্পিড হইল 12 কিলোমিটার আওয়ারে গাড়ি চলতেছে, এবং কতটা গাড়ি চলতেছে? 1000 ভেহিকেল পার আওয়ারে। কিন্তু ফ্রি ফ্লো স্পিড, মানে যদি ওই রাস্তাটা স্মুথ হইতো, একটা একদম স্মুথ রাস্তা হতো, তাইলে ওখানে আহ, কোনো অবস্ট্যাকেল থাকতো না, কোনো ট্রাফিক কনজেশন যদি না থাকতো, তাহলে 27 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাইতে পারতো। কিন্তু এখন চালাচ্ছে কত? 12 কিলোমিটার আওয়ারে, কারণ ওখানে ট্রাফিক কনজেশন আছে। এখানে বলা হয়েছে অ্যাভারেজ অকুপেন্সি ইজ 1.2% পার ভেহিকেল। মানে একটা ভ্যাকেলে 1.2 পার্সন আছে। মানে আমার ভ্যাকেলে দুজনও থাকতে পারে, তিনজনও থাকতে পারে, চারজনও থাকতে পারে, কোনো কোনো ভ্যাকেলে একজন আছে। তো সবগুলি কাউন্ট করে এই যে 1000 ভ্যাকেল যে ডিমান্ড আছে, সেখানে পার ভ্যাকেলে 1.2 পার্সন পড়তেছে। ক্যালকুলেট দ্য কনজেশন ইন্টেন্সিটি বা পার্সন আওয়ার ডিলে, কতজন পার্সন ক্ষতিগ্রস্ত হচ্ছে পার আওয়ারে সেটা বের করতে হবে। পার্সন আওয়ার ডিলে আমরা দুইভাবে, মানে যেইভাবে বের করি, একটা হলো পার্সন আওয়ার ফর ট্রাভেল অ্যাকচুয়াল কন্ডিশনে সে তার কতক্ষণ সময় লাগে, আরেকটা হলো ফ্রি ফ্লো কন্ডিশনে তার কতক্ষণ সময় লাগে। এই দুটোর বিয়োগফল থেকেই আমি ডিলে টাইম বের করব। কোনটা থেকে? পার্সন আওয়ার অ্যাকচুয়াল কন্ডিশন যেটা, সেটা থেকে আমি আমার কতটুক একজন পার্সনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা কত আওয়ার, কত জন লোকের 1 আওয়ার করে নষ্ট হচ্ছে, সেটা ক্যালকুলেশন করি। তো এখানে দেখেন, প্রথমটা হচ্ছে অকুপেন্সি। অকুপেন্সি ক্যাপাসিটি হলো 1.2, আর ডিমান্ড ভ্যাকেল হলো 1000, আর এল হলো টোটাল লেন্থ কত কিলোমিটার যাচ্ছে, 2.8 কিলোমিটার, সেটা লিখলাম। ডিভাইডেড বাই হলো অ্যাকচুয়াল স্পিড। অ্যাকচুয়াল স্পিড কত? 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার দিয়ে ভাগ করলে 280 পার্সনের 1 আওয়ার করে এই 2.8 কিলোমিটারে নষ্ট হচ্ছে। কিন্তু যদি ফ্রি ফ্লো থাকতো, তাইলে দেখেন 1.2 হলো অকুপেন্সি, অ্যাকচুয়াল হলো 1000, আর এল হলো 2.8, আর স্পিড হলো 27। 124.4 পার্সন আওয়ার নষ্ট হয়। তাইলে এই দুই বিয়োগফল থেকে আমরা 155.5 পার্সন আওয়ার, মোট 156 জনের 1 ঘন্টা করে
সময় নষ্ট হচ্ছে এই শুধু 2.8 কিলোমিটারে। বোঝা গেল কি? মানে 156 জনের 1 ঘন্টার ওয়ার্কিং আওয়ার নষ্ট হচ্ছে এই 2.8 কিলোমিটারের ট্রাফিক জ্যামের কারণে। বোঝানো যে গেল? জি স্যার। কেন এত কথা বললাম, কেন এসব দেখালাম? তার মানে হলো আপনি প্রপার প্ল্যানিং যদি না করতে পারেন, তাইলে আমার ওয়ার্কিং আওয়ার নষ্ট হবে, আমার ট্রাফিক জ্যাম হবে বিরাট লম্বা লম্বা, এবং অ্যাক্সিডেন্ট হবে। কি কোনো কথা আছে? না স্যার। স্যার কোনো এখানে কোশ্চেন? কনগেশন ইন্টেন্সিটির জন্য স্যার কোন কোন ফ্যাক্টর? কনসেশন স্যার কনগেশন ইনডেন্সিটির জন্য ইন্টেন্সিটি এগুলোর জন্য স্যার আমাদের দুটো জিনিস খুব জি স্যার, ইম্পর্টেন্ট। আমাদের কোন কোন ফ্যাক্টর স্যার মানে মেইনলি হচ্ছে? হ্যাঁ, একটা হলো অকুপেন্সি ক্যাপাসিটি। অকুপেন্সি মানে আমার একটা গাড়িতে কতজন থাকে। বাংলাদেশে 1.2 হবে না, এটা আরো বেশি হবে অকুপেন্সি, কারণ আমাদের বাসে তো অনেক লোক থাকে, সিএনজিতে 5 জন করে থাকে, ঠিক না? জি স্যার। হ্যাঁ আমাদের স্যার। অকুপেন্সি ক্যাপাসিটি আরো বেশি হবে। এটা আমেরিকান। আরেকটা জিনিস ফ্যাক্টর হলো ফ্রি ফ্লো। ফ্রি ফ্লো হলো আইডিয়াল কন্ডিশনে একটা রাস্তা দিয়ে কত স্পিডে গাড়ি যেতে পারে। আইডিয়াল রাস্তা মানে কি? রাস্তার ডিজাইন পারফেক্ট হইতে হবে, ওইটার স্মুথনেস থাকতে হবে, কোনো অবস্টাকেল থাকতে হবে না, পারবে না, যেখান দিয়ে মানে ডিজাইন স্পিড ধরে, যে ডিজাইন স্পিড ধরে ওই রোডটা ডিজাইন করা হয়েছে, সেই স্পিডে ওই গাড়ি চলতে পারবে। কথাটা বুঝে গেছেন? কোনো অবস্টাকেল থাকতে পারবে না। আরেকটা মানে মেইনলি আপনি, আরেকটা জিনিস হলো কতটুক ইয়া সার্ভে করেছেন, কতটুক। যেমন আপনি 2 ঘন্টা সার্ভে করলে একরকম রেজাল্ট পাবেন, 4 ঘন্টা সার্ভে করলে আরেক রকম রেজাল্ট পাবেন। কারণ 4 ঘন্টায় তো রাস্তার উইডথ বেড়ে যাবে, লেন্থ বেড়ে যাবে না, উইডথ না, লেন্থ, লেন্থ বেড়ে যাবে। আপনি কি দুই হ্যাঁ ঘন্টা স্যার। সার্ভে করেছেন না 4 ঘন্টা সার্ভে করেছেন? 4 ঘন্টায় যেই ডাটা পাবেন, 2 ঘন্টার ডাটা তো সেম না। তারপরে হচ্ছে কোন সময় সার্ভে করেছেন। আপনি কি দুপুরবেলার টাইমে করেছেন না অফিস ছুটির সময় করেছেন? টাইমটাও একটা মস্ত বড় ফ্যাক্টর। জি স্যার। অনেকগুলি ফ্যাক্টর আছে। ওকে। জি স্যার। ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ, শুক্রবার তো সবারই ছুটির দিন আছে। শুক্রবার 8টার দিকে বসবো না 9টার দিকেই বসবো, আপনারা যেইভাবে বলেন। স্যার বলছিলেন তো স্যার 9টায় স্যার। 9টায় ঠিক আছে। শুক্রবার 9টায় আমরা পরবর্তী ক্লাসটা নেব। আপনাদের একজন ইমেইল ঠিক করেন, আছে। ইমেইল করেন, আমি এটা ক্লাস নোটটা পাঠিয়ে দিই, এটা একটু ভালো করে দেখেন। আমি প্রথম দিকে একটু স্লো যাব, তারপরে একটু ফাস্ট যাব, যেহেতু প্ল্যানিং এর অংশে গেলে ওইখানে আমাদের প্ল্যানিং এর মেইন টার্গেটটা হবে যে আমি কতটা ভেহিকেল একটা রাস্তায় চালাইতে চাই, আমি কোন কোন ভেহিকেল চালাইতে চাই, এগুলি সবগুলি প্ল্যানিং এর অংশ। আমি মুড অফ, তারপরে যেমন বাংলাদেশে, জি স্যার। বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে হুম। তবুও পাবলিক পাবলিক বাস আছে।
সিলেটে দেখেন পাবলিক বাসই নাই। আমাদের পৃথিবীতে ট্রাফিক কনজেশন কমানোর, অ্যাক্সিডেন্ট কমানোর ওয়ান অফ দ্য ওয়ে হলো পাবলিক ট্রান্সপোর্ট বাড়াইতে হবে, পার্সোনাল ট্রান্সপোর্ট কমাইতে হবে। এখন পার্সোনাল ট্রান্সপোর্ট কেমনে কমাবেন? আপনি ট্যাক্স বাড়ায় দেবেন, যে যে গাড়ি কিনবেন তার ট্যাক্স বাড়ায় দেবেন, কিন্তু আপনাকে সাথে সাথে পাবলিক ট্রান্সপোর্ট গুলি অ্যাভেলেবেল করতে হবে, লোকজন যেন একটা বাস পেতে অনেকক্ষণ দেরি না করতে হয়। এগুলি কিভাবে বাস সার্ভিস বেটার দিবেন, কিভাবে আমি এই ভাড়া কম রেখে সার্ভিস বেশি দিতে পারি, সবগুলির মধ্যে এগুলির মধ্যে আসবে। তো প্ল্যানিংটা আমরা অঙ্কের মাধ্যমে করব, বাংলার মাধ্যমে না। বাংলা দিয়ে প্ল্যানিং করলে মানুষ এটা খাবে না। যেটা সোশিওলজিস্টরা করেন, যে থিওরি দেন অন দ্য বেসিস অফ বাংলা। বাংলা মানে ওনারা কিছু হাইপোথেসিস দিয়ে দেয়, আমরা প্রত্যেকটা ডিসিশন নেব ম্যাথমেটিক্যাল বেসে। তাতে কি হবে, জনজনকে, মানুষকে প্রুভ করে দেখাইতে পারবেন যে আমি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। ম্যাথমেটিক্যালি আপনাকে প্রুভ করে দেখাইতে হবে, নাইলে মানুষজন খাবে না। ঠিক আছে, প্ল্যানিং এর সবচেয়ে বড় অসুবিধা হলো, একটা প্ল্যানিং মানুষকে গিলাইতে হবে, সে ওটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যতক্ষণ একটা ভালো প্ল্যানিং মানে মানুষজন ওটাকে অ্যাকসেপ্ট করবে না, তখন ওটা ভালো প্ল্যানিং হবে না। ঠিক আছে, আমরা সবকিছু করব অন দ্য বেসিস অফ ম্যাথমেটিক্স। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাইলে আপনারা একটা ইমেল করেন, আমি কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। জি আচ্ছা স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম।